ডাইনিং রুমে ঢুকতেই মরিয়ম রহমানের পাশে রাইসাকে বসে বসে কথা বলতে দেখে প্রচণ্ড পরিমাণ বিরক্ত হয় আরাব। আরাবকে দেখেই রাইসা চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এসে বলে, আরাব তুমি এসেছ, তোমার অপেক্ষাতেই ছিলাম। চলো একসাথে লাঞ্চ করব। আরাব মরিয়ম রহমানের দিকে তাকিয়ে বলল, আম্মি আমার খাবারটা রুমে পাঠিয়ে দাও। রাইসা মন খারাপ করে বলল, তুমি রুমে খাবে আরাব? আমি তোমার সাথে লাঞ্চ করব বলে এতক্ষণ ধরে ওয়েট করছি আর তুমি চলে যেতে চাইছ, চলো তো আমার সাথে খাবে। বলে আরাবের হাত ধরে চেয়ারে বসাতে যায়। আরাব রাগী দৃষ্টিতে রাইসার দিকে তাকিয়ে ঝামটা মেরে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, ডোন্ট টাচ মি রাইসা। আমার হাত ধরার সাহস দিয়েছি কে তোকে? আর আমি কোথায় খাব, কার সাথে খাব সেটা আমি ডিসাইড করব। তুই এসবের মধ্যে নাক গলাবি না। বলে হনহন করে বেরিয়ে নিজের রুমে চলে গেল। আফসিন নিজের আর আরাবের জন্য খাবার বেডে নিয়ে দোতলায় চলে গেল। আরাবের এমন ব্যবহারে রাইসার মনটা খারাপ হয়ে গেল, সঙ্গে অপমানিত বোধ করল। মনে মনে বলল, আমায় এভাবে অপমান করলে তুমি আরাব? একদিন তোমার হাত ধরার অধিকার আমি ঠিক নিয়েই ছাড়ব। আর তুমি কার সাথে খাবে না খাবে সেটাও আমিই ডিসাইড করব। মরিয়ম রহমান রাইসাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, রাইসা ওখানে দাঁড়িয়ে আছো কেন, চেয়ারে এসে বসো। রাইসা মরিয়ম রহমানকে বললেন, না আন্টি আজ আর বসব না। আমি চলে যাচ্ছি। একি তুমি না খেয়ে চলে যাবে? যার জন্য এসেছিলাম সেই তো আমাকে বুঝল না। থেকে কি করব? বলে চেয়ার থেকে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। আফসিন আরাবের রুমে খাবার নিয়ে এসে আরাবের পাশে ওর বেডে বসল। আরাবের দিকে প্লেট এগিয়ে দিতে দিতে বলল, খেয়ে নে আরাব। আরাব রাগী গলায় বলল, এই ডিসকাস্টিংটা দুপুরবেলা এখানে কি করছে? বলা নেই কওয়া নেই, যখন তখন এই বাড়িতে চলে আসে। পাত্তা পায় না, তবুও পেছন ছাড়ে না, বেহায়া মেয়ে একটা। এই মেয়েটার ন্যাকামো দেখলে ইচ্ছে করে থাপড়িয়ে গাল লাল করে দেই। যত্তসব ডিসকাস্টিং এর দল। রাইসাকে তো আমার ও সহ্য হয় না। এজন্যই তো চলে এলাম। থাক, বাদ দে ওর কথা। ওই ফালতু মেয়ের কথা ভেবে আর মাথা গরম করিস না। খেয়ে নে। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। আজ অনন্যার গায়ে হলুদ। এই এক সপ্তাহে অনন্যা আর নীলা আরও ২-৩ বার নিজেদের মতো ঘুরতে গিয়েছে। ওদের মধ্যেও বেশ ভালোই একটা বন্ডিং হয়েছে। বাড়ির বড় মেয়ের বিয়ে, তাই সকাল থেকেই বাড়িতে উৎসবের আমেজ। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আর পাড়া প্রতিবেশীদের আনাগোনায় বাড়ির পরিবেশ মুখরিত। অনন্যাদের ছাদটা সাজানো হয়েছে হলুদ আর সাদা ফুলের মালা। সাজানো থেকে শুরু করে সব দিক একা একা সামলাতে সামলাতে হাঁপিয়ে যাচ্ছে পূর্ব। আর কোনো কাজিন ও নেই যে পূর্বকে সাহায্য করবে। অনন্যার মা আর খালামনিরা ব্যস্ত অতিথি আপ্যায়নে। বাড়ি ভর্তি মানুষ, তাই সমৃদ্ধির রুমটাও ফাঁকা নেই। বাচ্চারা খেলাধুলা করছে। বাড়িতে মায়ের সাথে বিভিন্ন কাজ করতে করতে হয়রান হয়ে গেছে সমৃদ্ধি। ভেবেছিল রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিবে, কিন্তু রুমে এসে ওর মাথাটাই গরম হয়ে যায়। বাচ্চাগুলো পুরো রুমটা অগোছালো করে ফেলেছে। সমৃদ্ধি রুমে ঢুকে এদের বলল, কি করেছ রুমটাকে তোমরা? যাও অন্য রুমে গিয়ে খেলো। বাচ্চাগুলো রুম থেকে বেরোতেই পুরো রুমের দিকে চোখ বুলিয়ে মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল সমৃদ্ধি। এবার পুরো রুম গোছাতে গোছাতে সমৃদ্ধি বাকিটা হয়রান হয়ে যাবে। সমৃদ্ধি এক এক করে পুরো রুমের সবকিছু গুছিয়ে নিল। ঘেমে নিয়ে যাচ্ছে, তাই অবস্থা ওর। ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। মিনিট ২ গড়াতেই পূর্ব এসে বলল, রুম থেকে বের হো সমৃদ্ধি। আমি একটু রেস্ট নিব। সমৃদ্ধি ভ্রু কুঁচকে বলল, মানে? আমি এতক্ষণ রুম গুছিয়ে গাধার মতো খাটলাম, ঘাম ঝরালাম, এখন একটু শুয়ে আরাম করব, আর তুমি এসে আমাকেই বের হতে বলছ? তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নাও ভাইজা। পূর্ব সমৃদ্ধির পা ধরে টেনে বিছানা থেকে ফেলে দেয়া। সমৃদ্ধি কোমর ধরে, খিও মা, আমার কোমড উ বলে চিৎকার করে উঠল। পূর্ব বিছানায় শুয়ে পড়ল। বলল, আমার রুমটা আর রেস্ট নেয়ার মতো নেই। বাচ্চাগুলো তাণ্ডব চালাচ্ছে আমার রুমের উপর দিয়ে। তাই বলে আমাকে এভাবে ফেলে দিবে তুমি? বেশি ঘ্যান ঘ্যান করিস না তো, যা এখান থেকে। চলে যাচ্ছি। আপুর মতো আমিও একদিন এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন বুঝবে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দেয়ার ফল। বলে সমৃদ্ধি বেরিয়ে গেল। পূর্ব সমৃদ্ধির যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করে নিল। আজকে আফসিন আর আরাব নিজেদের গাড়ি করেই সিলেট এসেছে। তাওহিদ জামান আর মরিয়ম রহমান বিয়েতে আসবেন।
বহু জোরাজুরির পর বিয়েতে আসতে রাজি হয়েছেন তিনি। আফসিন এই প্রথমবার লাইফে সিলেট এসেছে। এই চাবাগান, পাহাড় সবকিছু দেখে মুগ্ধ আফসিন। নিবিড় ওদের বাড়ির অ্যাড্রেস দিয়ে দিয়েছে। সেই অনুযায়ী আরাব ড্রাইভ করে এসেছে। ওরা এসে নিবিড়দের বাড়ি পৌঁছাল দুপুরে। গাড়ি থেকে নামতেই নিবিড় ওদেরকে ভিতরে নিয়ে গেল। বাড়ি ভর্তি মেহমান, তাই নিবিড় ওদের দুজনকে নিয়ে একটা রুমে গেল। কিছুক্ষণ পর নিবিড়ের মা আর নওশাদ চৌধুরী আসলেন। আরাব আর আফসিন ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিল। নিবিড় ওদেরকে লাঞ্চ করতে নিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর নিবিড়, আফসিন, আরাব ছাদের স্টেজের দিকে গেল। সমস্ত কিছু হলুদের জন্য তৈরি করা হচ্ছে। বিকেলে তারা কিছুক্ষণ ছাদে সময় কাটায়। সন্ধ্যা হয়ে আসছে। হলুদের অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণ পর। রুমে রেডি হচ্ছে আরাব আর নিবিড়। আরাব একটা ব্ল্যাক কালার পাঞ্জাবি পরেছে। সিল্কি চুলগুলো খুব সুন্দর করে হেয়ার কাট দেয়া। গালে হালকা চাপদাড়ি। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ে এই ব্ল্যাক পাঞ্জাবিতে দারুণ লাগছে আরাবকে। নিবিড় একটা ব্লু কালার পাঞ্জাবি পরেছে। তাকেও বেশ ভালোই লাগছে। ছাদে আসতেই মেয়েদের চোখ সরছে না আরাবের থেকে। এই বিয়ে বাড়িতেও আরাবের ফ্যানের অভাব নেই। চারপাশ থেকে সবাই ঘিরে ধরছে আরাবকে। সবার সেলফি, অটোগ্রাফ এর আবদার মিটিয়ে একপাশে গিয়ে চেয়ারে বসে পড়ল আরাব। নিবিড় দ্রুত গিয়ে এক গ্লাস পানি এনে আরাবকে দিল। আরাব সেটা সঙ্গে সঙ্গে ঢকঢক করে খেয়ে গ্লাসটা নিবিড়ের হাতে ধরিয়ে দিল। নিবিড় মজার ছলে বলল, কি মিস্টার আশফিয়ান আরাব, ভক্তদের সময় দিতে দিতে হাঁপিয়ে গেছেন? আরাব কিছু না বলে ফোন স্ক্রোল করতে লাগল। আফসিন ও তৎক্ষণে ছাদে চলে এসেছে। গ্রিন কালার একটা থ্রিপিস পরেছে সে। থ্রিপিস তেমন একটা পরা হয় না তার। শুধুমাত্র বিভিন্ন ট্রেডিশনাল ওকেশন বা ঈদ এ পরা হয়। তাছাড়া বাড়িতে স্কার্ট, টপস, জিন্স এসবি পরে সে। আফসিন ছাদে আসল। চারপাশে গানের আওয়াজ, অনেক মানুষজন। আরাব, নিবিড় কাউকেই খুঁজে পাচ্ছে না। ফোন হাতে নিয়ে আরাবকে ফোন দিবে এমন সময় নিবিড় এসে জিজ্ঞেস করল, কাকে ফোন করছিস? তোদের কাউকেই তো খুঁজে পাচ্ছিলাম না। আরাব কোথায়? তোর ভাই ফ্যানদের সামলাতে সামলাতে হাঁপিয়ে গিয়ে ওখানে বসে আছে। নিবিড় আর আফসিন আরাবের কাছে গেল। নিবিড় বলল, আরাব, হলুদ ছোঁয়াবি না? আরাব ফোন পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে বলল, চল। ওরা সবাই নিলয়ের হলুদের স্টেজের দিকে গেল। একে একে সবাই হলুদ দিতে লাগল নিলয়কে। হলুদ ছুঁই যে এসে আরাব আবারও ছাদের একপাশে চেয়ারে বসল। এত শোরগোল আওয়াজ আরাবের পছন্দ না। আফসিন নিবিড়দের কাজিনদের সাথে বসে আছে। সবাই আফসিনকে ঘিরে বসে গল্প করছে। সন্ধ্যায় সমৃদ্ধিদের বাড়ির ছাদটা বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠল। অননাকে নিয়ে বসানো হল ফুলে সাজানো মঞ্চে। হলুদ রঙের শাড়ি, কাঁচা ফুলের গহনা আর হাতে দুলতে থাকা ছোট্ট বেলির মালায় ওকে যেন রাজকন্যার মতো লাগছে। পাশে সমৃদ্ধি দাঁড়িয়ে আছে। হলুদ চুড়িদার পরেছে সে। চুলগুলো ছেড়ে দেয়া। ওর কিছু ফ্রেন্ড আর খালাতো বোনদের সাথে দাঁড়িয়ে কথা বলছে, ছবি তুলছে নিজেদের মতো। নাতাশাকে দাওয়াত দিতে গিয়েছিল কিন্তু নাতাশা আসেনি। তবে নাতাশার বাবা মা এসেছেন। এক এক করে পরিবারের সবাই এসে অননার গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে। ফাতেমা রহমান খুব যত্ন করে মেয়ের কপালে হলুদ ছুঁয়ে দিলেন। ইনশাদ রহমান হলুদ ছোঁয়াতে এসে একটু আবেগপ্রবণ হয়ে পড়লেন। ওনার চোখের কোণে আজ জল চিকচিক করছে। যে মানুষটাকে এতদিন সবাই কঠোর মনের মানুষ হিসেবে জানতেন, সেই মানুষটারই আজ নিজের মেয়ের বিয়ের সময় চোখে জল হবে নাই বা কেন? এতগুলো বছর মেয়েটা এই বাড়িতেই ছিল। বিয়ে করে অন্যের বাড়ি চলে যাবে। মেয়ের এই বিদায়বেলায় বাবা মায়েরই তো সবচেয়ে বেশি কষ্ট হবে। সমৃদ্ধি আর ওর কাজিনরা ও হলুদ ছোঁয়ালো অন্নাকে। সাথে বেশ কিছু ছবিও তুলে নিল। চারপাশে গান বাজছে, সবাই হৈহুল্লোড় করছে। ক্যামেরায় পুরো হলুদ সন্ধ্যার অনুষ্ঠান ভিডিও করা হচ্ছে। গায়ে হলুদের পরপরই শুরু হলো মেহেদির অনুষ্ঠান। একজন মেহেদি আর্টিস্ট অননার হাতে সুন্দর করে মেহেদি পরিয়ে দিচ্ছেন। হাতের তালুতে সুন্দর করে নিলয় লিখে দিয়েছেন। সমৃদ্ধিরা সবাই মেহেদি পড়েছে। অনন্যা মেহেদি আর্টিস্টকে দিয়ে সমৃদ্ধির হাতের তালুতে লিখে দিয়েছে। রাতে অনুষ্ঠানের পর অনন্যা শাওয়ার নিয়ে এসে নিজের রুমে ড্রেসিং টেবিলের সামনে বসল। আয়নায় নিজের হাতে রাঙানো মেহেদির দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগল, কাল থেকে জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কাল এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
কাল থেকে অন্য বাড়িতে নতুন সব মানুষজনদের সাথে থাকতে হবে। ফাতেমা রহমান রুমে এলেন। অননার পাশে বসলেন। চুলে হাত বুলিয়ে দিলেন। মেয়ের মনের কথা হয়তো বুঝলেন। বললেন, সব মেয়েকেই একদিন যেতে হয় মা। মন খারাপ একটু হবে এখন। তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়। অনন্যা মাকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ মায়ের বুকে মাথা রেখে শুয়ে থাকল। ফাতেমা রহমান অননার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। চলবে। ভোরের শীতল হাওয়া গা ছুঁয়ে যেতেই ঘুম ভেঙে যায় সমৃদ্ধির। নিত্যদিনের মতো আজও সমৃদ্ধি ভোরবেলা উঠে গেছে। সকালে কিছুক্ষণ ছাদে নিজের মতো সময় কাটাতে চলে এসেছে। আয়েশ করে ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসেছে সমৃদ্ধি। সকালের এই শীতল পরিবেশে সময় কাটাতে বেশ লাগে তার। সমৃদ্ধি বসে বসে ভাবছে, আজ তো আপুর বিয়ে। একদিন যখন আমাকেও বিয়ে দিতে চাইবে তখন কি হবে? আরাবকে ছাড়া কাউকে ভালোবাসার কথা স্বপ্নেও ভাবতে পারি না আমি। আজকে এক দুদিন তো নয়, 4টা বছর ধরে ভালোবাসি মানুষটাকে। কিভাবে ভুলব আমি তাকে? না, আরাবকে ভুলে যাওয়া অসম্ভব। হাতের ফোনের স্ক্রিন অন করে আরাবের ছবির দিকে তাকিয়ে বলে উঠল সমৃদ্ধি, আমার হৃদয়ের সবটুকু জুড়ে শুধুই আপনি আরাব। কি করে ভুলি আপনায়? আমি যে শুধু আপনাতেই আসক্ত আরাব। শুধুমাত্র আপনাতেই। আপনি ছাড়া আমার জীবনে কারো কথাই যে আমি ভাবতে পারি না। কখনো কি আদৌ আপনি ভালোবাসবেন আমায়? বিপিএল এ প্রতিবছর আরাবের দলকে সাপোর্ট করার রিজন তাহলে এটাই? আচমকা কারো কণ্ঠে এই কথা শুনে ভয় পেয়ে পিছন ফিরে তাকায় সমৃদ্ধি। পূর্ব এসেছে। সমৃদ্ধির বুক ধুকপুক করছে। ভাইয়া যদি বকে? ভাবতে ভাবতেই গলা শুকিয়ে আসছে সমৃদ্ধির। পূর্ব এসে সমৃদ্ধির পাশাপাশি বসে বলল, নট ব্যাড, গুড চয়েস। এতদিনের ভাবনাই দেখছি আজ সত্যি হল। পূর্বের মুখে এমন কথা শুনে ভীষণ অবাক হল সমৃদ্ধি। ব্যাপার কি? পূর্ব ওকে না বকে না মেরে উল্টো ভালো ভালো কথা বলছে। এসব ভাবনার মাঝেই পূর্ব বলল, কি ভাবছিস? সবসময় তোকে মারি, বাকি শাসনে রাখি, কিন্তু আজ কেন বকছি না, তাই তো? সমৃদ্ধি এখনও পূর্বের কথা ঠিক বুঝে উঠতে পারছে না। পূর্ব মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরাব ভালো ছেলে। ট্রাই করতে থাক। কখনো ওর ভালোবাসা পেলেও পেতে পারিস। বলে উঠে চলে গেল পূর্ব। সমৃদ্ধি পূর্বর যাওয়ার পানে এখনও অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। ওর ভাইজা যে এত সহজে আরাবকে মেনে নিবে সেটা ও কল্পনাতেও ভাবতে পারেনি। এখন সকাল 9টা, বাড়ির সবাই নিজেদের মতো বিভিন্ন কাজে ব্যস্ত। সমৃদ্ধি, অনন্যা ওদের খালাতো বোনদের সাথে বসে গল্প করছে আর নাস্তা খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে পার্লার থেকে একজন মেয়ে আসে। অনন্যাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। খয়েরি ব্রাইডাল লেহেঙ্গা সঙ্গে সোনার গহনা ভীষণ সুন্দর লাগছে তাকে। সমৃদ্ধি নিজেকে গোলাপি রঙের গাউনে সাজিয়ে নিয়েছে। বোনের বিয়ে নিয়ে বেশ খুশি সমৃদ্ধি, তবে মনটাও কিছুটা খারাপ। সেই ছোট থেকে দুবোন একসাথে বড় হয়েছে। একসাথে স্কুলে যাওয়া, খাবার ভাগাভাগি করে খাওয়া, সমস্ত কথা একে অপরের সাথে শেয়ার করা, এক কথায় দুজন দুজনের প্রাণ।